ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিবর্তন আনছেন। সম্প্রতি তিনি বিমানবন্দরে এমন নতুন কিছু নিয়ম করেছে যাতে যাত্রীরা অনেক খুশি হয়ে গিয়েছে। তাছাড়া তিনি বাংলাদেশের সিস্টেমে বেশ কিছু পরিবর্তন এনেছেন। এছাড়া সিস্টেমে আরো কিছু পরিবর্তন রয়েছে যেগুলো তিনি ভবিষ্যতে নিয়ে আসবেন। তো চলুন দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিবর্তন এনেছেন। এক বছরেও যন্ত্রপাতি এনে সচল সম্ভব হবে না বলে এক্সপার্টরা। ৩৭ দিন বন্ধ থাকার পর কাল চলবে মেট্রো রেল। মধ্যরাত থেকে কমছে সব ধরনের জ্বালানি তেলের দাম, জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, বাংলাদেশের প্রবাসীরা মনের আনন্দে দেশের উদ্দেশ্যে পাড়ি দিলেও যখন তারা বিমানবন্দরে পৌঁছায় তখন বাংলাদেশের কাস্টম অফিসারদের কাছ থেকে অনেক হয়রানির শিকার হয়। এই সকল প্রবাসীদের অনেক খারাপ সিচুয়েশনে পড়তে হতো। তার মধ্যে একটা ছিল লাগেজ সময় মতো না পাওয়া। এছাড়াও লাগেজ চুরি কিংবা লাগেজ কাটা তো রয়েছে। যদিও লাগেজ কাটা কিংবা লাগেজ চুরির ঘটনাগুলোতে বিমানবন্দরে যারা লোডেড মানে যারা মালামাল খালাস করে তাদেরকে পকেট ছাড়া পোশাক পরিধান করার নিয়ম করা হয়েছিল, মানে তাদের পোশাকে কোনো পকেট থাকবে না। কিন্তু তারপরও সেটার সন্তোষজনক সমাধান আসেনি। যদিও লাগেজ নিয়ে মিথ্যা কথা বললে যাত্রীদেরকে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এই আইনের আওতায় নানা রকম ডিস্টার্ব করা হতো বিভিন্ন রকমের যাত্রীদের। কিন্তু এখন সেবার মানের যে সকল পরিবর্তন এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিনা কারণে লাগেজ ভাঙলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে সেই টাকা কাটা হবে। মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যাত্রী সেবাতে আরো কিছু ইন্টারেস্টিং চেঞ্জেস এসেছে। যেমন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেলিফোন সেবা বা হেল্প ডেস্ক থাকলেও এতদিন সেটা কোনো যাত্রীদের কাজে আসেনি, কিন্তু বর্তমানে হেল্প ডেস্কে প্রায় 54 জন কর্মী কাজ করছে। এছাড়া আরেকটি মজার বিষয় হচ্ছে এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাইও ইউজ করা যাবে। তবে এই ফ্রি ওয়াইফাই সেবাটা লিমিটেড টাইমের জন্য অর্থাৎ 1 ঘন্টার জন্য ইউজ করা যাবে। এছাড়া বিমানবন্দরে পৌঁছে যেন প্রবাসীরা বা অন্যান্য যাত্রীরা কোনো রকম ঝামেলা ছাড়া যেন স্বজনদের সাথে যোগাযোগ করতে পারে সেজন্য 10টি টেলিফোন বুথ রাখা হয়েছে, যেখান থেকে বিনামূল্যে আত্মীয় স্বজনদের সাথে ইমার্জেন্সি বেসিসে যোগাযোগ করা যাবে। তবে এই হেল্প ডেস্ক বা টেলিফোন সেবা আগে থেকে থাকলেও সেগুলো চালু ছিল না, কিন্তু এগুলো এখন 100% ভাবে চালু করা হবে। এছাড়া প্রবাসী যাত্রীদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আত্মীয়ের বেশে বিমানবন্দরের বাইরে ঘোরাঘুরি, এরপর বিদেশ থেকে আসা প্রবাসীদের লাগেজ চুরি। ঢাকা বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মোবাইল ফোন ও ঘড়ি সহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ চলছে। এছাড়া সবাই যে বিষয়টা অ্যাপ্রিশিয়েট করছে সেটা হলো ডক্টর ইউনূস এগুলো কিন্তু ঢাকঢোল পিটিয়ে প্রচার করেনি। আগে যেমন বাংলাদেশে কোনো কিছুতে খাজনার থেকে বাজনা বেশি হতো, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রকৃত একজন শিক্ষিত মানুষ সেটা তার কাজে বোঝা যাচ্ছে। বন্ধুরা, সবাই অবাক হয়ে যায় যখন এই ভিডিওটি সবার সামনে আসে, কারণ বাংলাদেশের মানুষ কখনো ইমাজিন করতে পারেনি যে একজন ভিআইপি এভাবে সিগন্যালে বসে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার মার্সিডিজ S600 গার্ড গাড়িটি নিয়ে এভাবে সিগন্যালে দাঁড়িয়েছিল। মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়া সত্ত্বেও তিনি সিগন্যালে তার গাড়ি নিয়ে বসেছিলেন। এটা কিন্তু একটি নজিরবিহীন দৃশ্য। যদিও তার ভিআইপি প্রোটোকল ছিল এবং সেখানে অনেক সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল, বাংলাদেশ নিরাপত্তা প্রোটোকল বিধি অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়ি বহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচল করার নিয়ম রয়েছে। তাদের চলাচলের 15 মিনিট আগে থেকেই নির্দিষ্ট সড়কটির এক পাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়ার নিয়ম রয়েছে। যদিও এটি নিয়ম রয়েছে, কিন্তু এই বিষয়ে আমরা অনেক আগে জানতাম না, আর আমরা অনেকে এই বিষয়ে বিরক্ত হতাম। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সিগন্যালে বসে থাকেন। এটা দেখে অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাপ্রিশিয়েট করছে। এখানে খুবই ভালো বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষের মতো চলাচল করছে, কিন্তু তার সিকিউরিটির বিষয়টাও মাথায় রাখতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছে কিন্তু অনেক মানুষ লেগে আছে। তাকে এখন সুরক্ষিত থাকতে হবে এবং পরবর্তীতে তার এই ভিআইপি প্রোটোকলটা অনুসরণ করা উচিত। এবার আসা যাক মেট্রো রেলের কাছে। মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতি সম্পর্কে এর আগে ওবায়দুল কাদের
কাদের বলেছিল এই মেট্রো রেল ঠিক করতে প্রায় 1 বছর সময় লাগবে। তখন এমনও বলা হয়েছিল যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষাতে প্রায় 300 কোটি টাকা লাগবে। তবে পরবর্তীতে ভালো মতো অনুসন্ধান করে জানা যায় মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণ করতে 50 কোটি টাকা লাগবে। 50 কোটি টাকা হলেই এটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন ওবায়দুল কাদের 50 কোটি দিয়ে ঠিক করত আর বাকি 250 কোটি তার পকেটে পড়তো। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল সম্ভব হবে না বলে এবং আপনারা যেমনটা জানেন মেট্রো রেল কিন্তু চালু হয়ে গিয়েছে। শুধুমাত্র মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন বাদে বাকি স্টেশনগুলোতে মেট্রো রেল স্বাভাবিকভাবে চলাফেরা করবে। এবার আসা যাক ইলিশ মাছের কাছে। পুরো পৃথিবীতে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয় তার মধ্যে 75%ই বাংলাদেশ উৎপাদন হয়। বাংলাদেশের মানুষেরা ইলিশ সহজে খেতে পারে না, সেখানে শেখ হাসিনা এই ইলিশগুলো দাদাবাবুদের পাঠাতেন। ইলিশের অনেক বেশি দাম হওয়ার কারণে সাধারণ মানুষ এটা ছুঁয়ে দেখতে পারত না। অন্তর্বর্তী সরকারের পানি ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা তো হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে, তারপর রপ্তানি করা হবে। দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং ইলিশ মাছের দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে, এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত নয় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় এম শাখাওয়াত হোসেন বলেছিলেন মিডিয়া চাটুকারিতা করলে মিডিয়াকে শেষ করে ফেলা হবে। তিনি বলেছিলেন যখন আন্দোলন পরিস্থিতি ছিল, চারিদিকের অবস্থা খারাপ ছিল, তখন বাংলাদেশের মিডিয়া বলছিল যে সবকিছু ঠিক আছে, তারা যেন সরকারের সুরে সুর মিলাচ্ছিল। তিনি বলেছিলেন এমন চাটুকারিতা করলে পরবর্তীতে সেই চ্যানেল ব্যান করে দেওয়া হবে। আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আপনারা এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। এক মিনিট, আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। এছাড়া তিনি পুলিশের রিফরমেশন সম্পর্কে বলেছিলেন। তিনি বলেছিলেন পুলিশের লোগো এবং ইউনিফর্ম পরিবর্তন করা হবে, কারণ পুলিশেরা বর্তমান লোগো এবং পোশাকে কাজে ফিরতে ইচ্ছুক নন। তারা পোশাককে এখন ঘৃণা করছে, তাই এই পোশাক পরিবর্তন করা হতে পারে এবং পুলিশকে নতুন পোশাক দেওয়া হবে। এই বিষয়টা অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে, কারণ পুলিশেরা আন্দোলনের সময় যে অ্যাক্টিভিটিস দেখিয়েছে সেটা ছিল বেশ নিন্দনীয়। তাদের পোশাক যদি পরিবর্তন করা না হয় তাহলে মানুষের মধ্যে তাদের যে অ্যাকসেপ্টেন্স রয়েছে সেটা ফেরানো অনেক কঠিন হয়ে যাবে। এছাড়া ইন্টারনেট উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ইন্টারনেট যখন তখন বন্ধ হবে না, আর ইন্টারনেটের স্পিড কখনোই সীমিত করা হবে না, কারণ ইন্টারনেট হচ্ছে মানবাধিকারের মতো একটা বিষয়। আন্দোলনের সময় যারা ইন্টারনেটের স্পিড কমিয়ে দিয়েছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তো সব মিলিয়ে বাংলাদেশে ছোটখাটো কিছু পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে এই পরিবর্তনগুলো বিশাল রূপ নেবে। অন্তর্বর্তী সরকার সামনে আরো বেশ কিছু পরিবর্তন করতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।